হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো তোমাদের সাথে তো গত কয়েকদিন ধরে এক সপ্তাহ হয়ে গেল প্রায় তোমাদের সাথে বড় ব্লগ তো শেয়ারই করা হচ্ছে না। মিনি ব্লগটা কোনো রকম শেয়ার করতে পারছি, কিন্তু বড় ব্লগ শেয়ার করা হচ্ছে না। আসলে ওই যে তোমাদের সাথে বলেইছিলাম যে শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো থাকলে আর বাপের বাড়িতে কি বলতো সবসময় সব পরিবেশে সব কিছুতে নিজেকে সামিল করতে পারি না বলেই ভিডিও দিতে পারি না। কারণ কি বলতো বাপের বাড়িতে কোনো কিছুই করতে দেয় না, মা কেন বৌদি কেন সারাদিন শুয়ে বসে থেকে কি ব্লগ করব বলো, তো সে কারণেই। সে যাই হোক, চলো আজকে ব্লগটা আমি শুরু করেছি। আজকে মোটামুটি পুজোকে নিয়ে বৌদি ডাক্তারের কাছে গেছে। টুকটাক ঘরের কাজগুলো যতটা পারি ততটা করি না একেবারে বলা ভুল। কারণ কি বলতো এই প্রেগনেন্সি জার্নিতে একটুখানি কাজ বাজ না করলে বা নড়াচড়া না করলে নাকি সমস্যা হয়। তো মা, আমার শাশুড়ি মা, মানে আমার মা, আমার শাশুড়ি মা সকলেই বলে দিয়েছে যে যতটা পারবি টুকটাক একটু আধটু কাজ তো করতেই হবে। তো একটু আধটু করার চেষ্টা করি। আর তোমরা তো দেখেইছো মিনি ব্লগে কেন, আমার বড় ব্লগে কেন বসে আমি থাকি না। ভালো লাগলে, মন ভালো থাকলে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর যে শেয়ার করার বাইরেও যে কিছু করি না তা কিন্তু নয়, শেয়ার করার বাইরেও টুকটাক যতটা পারি যা পারি করার চেষ্টা করি। আমাদের পুচু আছে, ওকে নিয়েও আমার সময় কেটে যায়। অন্তত হাসি, আনন্দ আর খুশিতে কিন্তু আমি ভালোই আছি বাপের বাড়িতে। তো সে যাই হোক, চলো এই যে বৌদি চলে যাওয়ার পরেই না আমি সকালবেলা টিউশন পড়াচ্ছিলাম। সকালবেলা উঠে যা যা খাওয়া থাকে রোজ দিন তো গিলতে হয়। মানে গেলা কেন বলছি বলো তো, এটা হচ্ছে আমার কাছে কষ্টদায়ক খাওয়াটা, ওই জন্য। তো সে যাই হোক, ওই জন্য আর কি বলছি, প্রত্যেক দিন যদি মানে খেতেই থাকতে হয় তাহলে কেমন লাগবে বলো। আর এমনিতেও খেতে একদমই ইচ্ছে করে না, তো কি করব, অনিচ্ছা সত্ত্বেও খেতে হয়। নিজের জন্য না হলেও তার জন্য তো অবশ্যই। তো সে যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে পড়তে এসেছিলো, ওদেরকে পড়িয়ে ছেড়ে দিয়ে ঘরটা এতটা বেশি অগোছালো হয়ে আছে। তো অগোছালো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে আমি দেখো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও বাচ্চা কাচ্চা পড়তে আসলে দেখবে খুব নোংরা হয়। এমনিতে বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তার জন্য তো নোংরা হয়, মানে এই যে কাগজের কুচি থেকে শুরু করে যত খেলনা সমস্ত কিছু পুজো চারিদিকে ফেলতে থাকে। তো তারপরে ওইগুলো সব এক জায়গায় করে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম। আর ঝাড়ুটা দিয়ে ঝাঁট দিচ্ছিলাম, এখানে ওখানে একটুখানি জলের ছিটেও পড়েছে, একটুখানি ভিজে ভিজে গিয়েছে ঝাড়ুটা, তাই রোদে দিয়ে দিলাম। তারপরে দেখো পাপোশগুলো আমি সব চারিদিকে দিয়ে দিচ্ছি ঘরের। আর কি বলো তো, এই যে না টাইলসের ঘরের প্রচণ্ড সমস্যা, একটুখানি জল পড়লেও স্লিপ, একটুখানি নোংরা পড়লেও হাঁটার মতন উপায় নেই, মানে পায়ের মধ্যে ফুটে যাবে। কি আর করব। তারপরে দেখো সকালের খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখালাম না। নর্মালি আজকে সেন্টার থেকে খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বসে গিয়েছি সবজি কাটতে। বাবা আগের দিন পুঁই শাক এনেছিল, তোমাদের সেটা দেখিয়েছিলাম মিনি ব্লগে। তো সেই পুঁই শাকটা না সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার দিদির বাড়ি থেকেও কিছু পুঁই শাক ডাঁটা পাঠিয়েছে, সেগুলো গুছিয়ে সুন্দর করে ফ্রিজে রেখেছি। আর ফ্রিজে থাকা পুঁই শাকটা নিয়ে চলে এসেছি। আজকে পুঁই শাকের পাতা দেখো অনেক হবে, একদম কচি কচি জালি পাতা, তো এই পাতা একদমই ফেলবো না। এমনিতেও প্রত্যেক দিন একটা করে শাকের তরকারি আমাদের মেনুতে থাকে, কারণ শাক খাওয়াটা অবধারিত। শাক খেতে বলেছে ডাক্তার, কেন আমাদের আশাকর্মী কেন। তো প্রেগনেন্সির ফার্স্ট জার্নি থেকে এই পর্যন্ত শাক খাইনি এরকম দিন খুব কম আছে, কারণ শাকটা কন্টিনিউ থাকে আমাদের। মানে আমার মা তো অবশ্যই আমাকে শাক খাওয়াবে, সবুজ জিনিস অবশ্যই খাওয়ানোর চেষ্টা করে সবসময়ের জন্য। তো শ্বশুরবাড়িতে অতটা হয়ে ওঠেনি, মানে যে কয়েক মাস শ্বশুরবাড়িতে ছিলাম সেখানে তবুও খেয়েছি তার মাঝখানে, কিন্তু বাপের বাড়িতে এসে থেকে শাক খাওয়ার কোনো মানে ছুটি নেই আমার। তো এই কারণে দেখো আজকে পুঁই শাক পাতাগুলো এত সুন্দর জালি জালি কচি কচি, তো ভাবলাম যে একটুখানি পরিষ্কার করে নিয়ে নিই। ডাঁটাগুলো আজকে রান্না হবে না, ডাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে আবার বেঁধে ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশ ভালোই থাকবে। আর এই যে দেখো পাতাগুলো, এতটা পাতা সুন্দর করে বেছে পরিষ্কার করে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে একটা শাকের তরকারির জন্য। তো চলো পুঁই শাকটা বেঁধে আবার সুন্দর করে রেখে দেবো আমি। তারপরে দেখো এখানে প্রত্যেকটা শাকের পাতা আমি সুন্দর করে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়ে চলে এসে তারপরে দেখো এখানে কেটে নিচ্ছি। আর একদম ঝিরিঝিরি করে কাটছি। আর এটা না এই যে পুঁই শাকের
পাতা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করলে বেশ দারুণ লাগে খেতে। মা যদিও রান্না করবে, আর আমি আবার খুব বেশি সময় বসেও থাকতে পারি না। এই সমস্যাগুলো আমার মোটামুটি এখন হচ্ছে। খুব বেশি সময় বসে থাকতে পারি না, খুব নিচু হয়ে বসে থাকতে পারি না। এই যে ধেপে যে সবজি কাটছি না, তো সেটা কিন্তু পারি না, কষ্ট হয়। তো 2-1 মিনিট বা 2-5 মিনিট তাড়াতাড়ি করে নেওয়ার জন্য মোটামুটি করে দেই। করি না তা নয়, একটু কষ্ট হলেও করে দিই। বৌদি দেখো পুচুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, তারপরে দেখো এই যে চলেও এসছে। মাছ, কাঁকড়া, চিংড়ি কী নিয়ে এসছে, এই যে দেখো আমি বললাম গামলার মধ্যে রেখে দাও, তো চিংড়ি নিয়ে এসছে। চিংড়িগুলো কেটে নিতে হবে। তার আগে দেখো চিংড়ির একটা তরকারি রান্না হবে বলে আমি এই যে সবজি কেটে নিয়েছি। মা আবার পুকুর থেকে একটা বড় তেলাপিয়া মাছও ধরেছে, সেটা আর এখনও কাটা হয়নি, জ্যান্তই রাখা আছে ড্রামের ভেতরে। সবজিটা ধুয়ে নিয়ে চলে আসছি। এর মধ্যে দেখো একটা বেগুন দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, আর এই যে কী ডাঁটা বলো তো, কুমড়ো শাকের ডাঁটা। কুমড়ো শাকের ডাঁটা দিয়েছি, একটা টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে আর বড় বড় চিংড়ি নিয়ে এসছে দাদা, তো সেটা দিয়ে এটা রান্না হবে সুন্দর করে। তো দেখো কতটা বড় বড় চিংড়ি নিয়ে এসছে। এই যে এই চিংড়িগুলো না এত বেশি টাটকা আর জ্যান্ত, পুরো গোটা গোটা হয়ে আছে, দেখেছো? এটা কাটতে যেমন সুবিধা হবে, রান্না করলেও না বড় বড় হয়ে থাকবে। বেশ ভালো লাগে এই চিংড়িটা আমার খেতে। এমনি যে বড় যে চিংড়ি বা মালাইকারি চিংড়ির থেকেও আমার এই চিংড়িটা ভীষণ পছন্দের। তো সে যাই হোক, এই চিংড়িটা দেখো এত সুন্দর লাগছিলো দেখতে, তাই তোমাদেরকে বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো এবার ঝটপট করে চিংড়িগুলো কেটে নেব। আজকে রান্নাঘরে মা এসছে রান্না করতে। বৌদি ওই যে ডাক্তারের কাছে গিয়েছিল, বৌদি এসে পুচুকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দেবে আর কি। মানে ওর শরীরটা তো ভালো না, এমনি একটু জ্বর এই সময় যা হয় না, ওয়েদার চেঞ্জের সময়, তো একটু জ্বর ভাব রয়েছে, সর্দি রয়েছে, নাকে প্রচণ্ড ঘ্যান করছে, কারুর কাছেই থাকতে চাইছে না। তো সবটা মিলিয়ে বৌদি ওকে সামলাচ্ছে, তাই মা আজকে ওই রান্নার ধারে এসছে। তো দেখো আমি এখানে ঝটপট করে এই যে মাছগুলো কেটে দিচ্ছি, আর চিংড়িগুলো কাটতে বেশ সুবিধা হচ্ছে। নরম চিংড়ি না কাটতে খুব কষ্ট হয়, কিন্তু এরকম শক্ত শক্ত থাকলে না, চিংড়ি পুরো টাটকা হয়ে থাকলে কাটতে বেশ সুবিধা হয়। এতক্ষণ বসে বসে কাটছি, মা আবার বলছে তুই একটুখানি হেঁটে আয়, কারণ সবজি টবজি যখনই আমি কাটি মাঝখানে একবার করে হেঁটে নিয়ে তারপরে আবার কাটি, কারণ টানা অনেকটা সময় বসে থাকতে নেই, আর বসে থাকতে আমি পারিও না। এই যে দেখো চিংড়িটা কেটে ধুয়ে পরিষ্কার করে মাকে দিয়ে দিচ্ছি। মা ওইদিকে ভাত হয়ে গিয়েছে, গরু খাওয়ার জাবনাটা বসানো রয়েছে, আর মা একটা উনুনে রান্না করছে। মার দিকে চিংড়িটা দিয়ে দিলাম। আর আমাদের রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ, সুন্দর করে রান্নাঘরটা যে করবে কবে, মোটামুটি শীতকালটা না আসলে আর হয়ে উঠছে না। মা দেখো এখানে চিংড়ি মাছের তরকারিটা বানাবে, তো লবণ আর হলুদটা মাখাচ্ছিল। আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ ওইদিকে বেলাটাও অনেকটা হয়ে গিয়েছে। সবজি কাটতে কাটতে আমার এখনও স্নান হয়নি, জানো তো। আর মা সবসময়ের জন্য আমাকে বলেছে যে এই সিচুয়েশানে বা এই পরিস্থিতিতে বা এই প্রেগনেন্সি জার্নিতে সকাল সকাল স্নানটা করে নিস, কিন্তু সেটা না আমার আর হয়ে ওঠে না। এই যে সকালবেলা পড়িয়ে ছাড়তে 9:30, সকালের খাবার খেয়ে দিয়ে উঠে একটুখানি ঘোরাফেরা করতে করতে, মানে আবার তো ফল খেতে হবে, কারণ দুপুরের পরে আমি ফল খেতে পারি না, সেটা প্রচণ্ডভাবে অ্যাসিড হয়ে যায় আমার। তো দুপুরের পরে ফল খাওয়া একেবারেই যাবে না। ডাক্তারও বলেছে যে ফল খাওয়ার টাইমটা হচ্ছে সকালের খাবারের পরে, মানে 11টার দিকে খেলে খুব ভালো হয়। তো সেই কারণে সকাল সকাল স্নানটা করা হয় না। কারণ কি বলো তো, স্নান করে উঠে আবার ফল নাকি খেতে নেই। মা ওইদিকে চিংড়ি মাছের তরকারিটা করছে, মানে চিংড়ি মাছটা কড়াই তুলে দিয়েছিল, ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে আমি ঝটপট করে স্নান সেরে চলে এসেছি। মার ওইদিকে রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। স্নান সেরে এসে যেটা প্রধান এবং প্রথম কাজ আমার, সেটা হচ্ছে ঠাকুর প্রণাম করা এবং ঠাকুরের বই পড়া। হনুমান চল্লিশা, শ্রীমদ্ভাগবত গীতা, মহাভারত, রামায়ণ সব মোটামুটি পড়ি। রামায়ণ তো আমার শেষ হয়ে গিয়েছে প্রায়, মহাভারতও প্রায় অর্ধেক পড়া হয়েছে। মানে কি বলো তো, তোমরা আবার পুরো 7 কাণ্ড রামায়ণ ভেবো না, রামায়ণেরই অংশভিত্তিক একটা বই রয়েছে, তো সেটা আর কি পড়েছি। বা মহাভারতেরও ওরকম অংশভিত্তিক বই রয়েছে, সেটা পড়েছি বা পড়েছি বলবো না, মানে পড়া কমপ্লিট তো হয়ে গিয়েছে, আবার করে পড়ছি। আর প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করি। আর হচ্ছে তারপরে থাকে আমার হচ্ছে কি বলবো, শ্রীমদ্ভাগবত গীতা সবটাই। চলো, মা এই যে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে, বই পড়া শেষ করে বসে গিয়েছি খেতে। এই যে দেখো আজকে তরকারিটা যা হয়েছে না, দেখেই বেশ ভালো ভালো লাগছে। কারণ কি বলো তো, এরকম ডাঁটার তরকারি চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো মজে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে পুচুকে টাটা বাই বাই করছি, কারণ পুচু যাচ্ছে ওর মামার বাড়ি। পুচু আর হচ্ছে পুচুর বাবা, পুচুর মা, তিনজনই যাচ্ছে, যদিও ফেরত চলে আসবে।
তবুও ওরা একটুখানি পুজোর জন্য বাড়িতে বৌদির বাপের বাড়ি পুজো রয়েছে, সেজন্য রেডি হয়ে যাচ্ছে। বৌদি ওখানে রেডি হয়ে গিয়েছে, আর পুচু বাড়ি থেকে চলে যাচ্ছে মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর ওর বাবাকে ও সবচেয়ে বেশি চেনে, মাকেও চেনে না, আমাকেও চেনে না, কাউকে চেনে না, ওর বাবাকে সবচেয়ে বেশি চেনে। বাবার কাছেই ও থাকতে ভালোবাসে বেশি, আর বাবাকে ভীষণ ভালোবাসে। এরকম হয় না, বাবা মানে মেয়েরা বাবার সোহাগী হয়, ভীষণ বাবাকে পছন্দ করে। সারাদিন কিন্তু দাদা কাজের ব্যস্ততায় বাড়ি থাকতে পারে না, যতটুকুনি টাইম থাকে ততটুকুনি টাইম ও একেবারেই কারুর কাছে থাকে না, ততটুকুনি টাইম ওর বাবার কাছে থাকা চাই, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো চলো বৌদি, দাদা আর হচ্ছে পুজোকে একটুখানি আমরা রাস্তায় তুলে দিয়ে আসছি, বাইকে করে যাবে যদিও। আর বৌদির দেখেছো এখন কত বড় ব্যাগ বইতে হয়, কারণ কি বলতো, সঙ্গে পুচু বাচ্চা থাকলে না তার জিনিসেই ব্যাগ ভরে যায়। তো মা ওইদিকে যাচ্ছে একেবারে রাস্তায় তুলে দিয়ে আসতে, আমি আর গেলাম না, ভর দুপুরে রাস্তার ধারে পুকুর পাড় থেকে ঘুরেই আবার বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম, ভালো লাগছিল না, কারণ পুচু বাড়িতে না থাকলে ভালো লাগে না একদমই, জানোই তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে ছোটো বাচ্চা বাড়িতে থাকলে না থাকলে। এতদিন মানে সবসময় একসঙ্গে থেকে থেকে না এমন হয়ে গিয়েছে, ওকে ছাড়া একটা মিনিটও থাকতে ভালো লাগে না বাড়িতে, এরকম হয়ে গিয়েছে। তো সে যাই হোক, তারপরে দেখো বিকেলবেলা আমি এখানে চুল আঁচড়াতে বসে গিয়েছি, আর চুলটা আঁচড়ে আজকে ভাবছি যে দু সাইডে বেনুনি করে নেবো, কারণ কি বলতো গরমও পড়েছে প্রচণ্ড, আর একদিকে খোপা করে রাখলে না চুলটা মানে শুতে গেলে খুব সমস্যা হয়, ক্লিপ দেওয়া থাকে না, বেনুনি করে নিলে সেটা একদিকে হোক বা দুদিকে হোক তাহলে বেশ সুবিধা হয়। তো আজকে ভাবলাম যে চলো বাড়ির মধ্যে আছি, একটু দুদিকে বেনুনি করে নিই। হ্যাঁ, চুল তো দেখতেই পাচ্ছ, তবে একটা কথা তোমাদেরকে আমি বলতে পারি, চুল যতটুকুনি আছে আমার ততটুকুনি মানে আছে প্রেগনেন্সি জার্নিতে, মানে একেবারেই আমার হেয়ার ফলটা অনেকটা কম হয়ে গিয়েছে, অনেকটা, মানে কি বলবো, 80% থেকে 90% আমার পুরো চুল পড়াটা বন্ধ হয়ে গিয়েছে, কারণ প্রচুর চুল পড়তো, সে তুলনায় এখন অনেকটা চুল পড়া কম হয়ে গিয়েছে। তো সে যাই হোক, আবার কখন করে মানে এখন বলছি তোমাদের সাথে, আবার কখন যে চুল পড়া শুরু হয়ে যাবে সেটা ভাবলেই তখন কষ্ট হবে। আর এমনিতেও অনেকটা বেশি লম্বা হয়ে গিয়েছে চুলটা, একটুখানি যে হেয়ার কাট করব তারও উপায় নেই, কারণ মা বারবার করে বারণ করে দিয়েছে এই প্রেগনেন্সি জার্নিতে কোনোভাবেই কিন্তু চুল কাটা যাবে না, ভুরু প্লাক করা যাবে না। তো এইগুলো একেবারে অ্যাভয়েড করছি, যেহেতু কোনো সাজুগুজু একেবারেই নেই, আর একদম সিম্পল সাজুগুজু, এই যে চুল বেঁধে নেওয়া, চুলে তেল দিয়ে চুল বেঁধে নেওয়া, সিঁদুর পরা, এটাই এখন আমার একদম প্রধান এবং মেন সাজ, মানে সাজগোজ, যেখানে যাই না কেন আর ঘরে থাকি না কেন। তো চলো এবার একটুখানি সিঁদুরটা পরে নেবো, সিঁদুরতে নিয়ে আর বিকেল বিকেল হয়ে গিয়েছে, একটুখানি রাস্তায় আমাদের পুকুর পাড়টায় হাঁটাহাঁটি করবো, ব্যাস আমার দিনটা শেষ। আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। এরকমভাবে তোমরা সপ্তাহে একটা দুটো বড় ব্লগ তো পাবি, আর মিনি ব্লগ আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করবো। আবারও অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, আরও একবার টাটা সকলকে।